দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরতে, যাতে করে আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথটা আরো সহজ হয়। আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো ভাগে। আমরা প্রথম ভাগে আলোচনা করব যে আমেরিকাতে ঢোকার সময় ইমিগ্রেশনে আপনারা কী ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে থাকার জন্য কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে। সেই দুটো বিষয় নিয়ে থাকবে, তো নিশ্চয়ই অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন। প্রথম ধাপে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বেলায়েত হোসেন। বেলায়েত ভাই আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আপনাকে সবাই চেনে। তারপরও আপনি সিইও বাংলা ট্রাভেল এবং প্যারালিগ্যাল। শুরুতেই আপনাকে যে জিনিসটা আমরা যেমনটা বলছিলাম, এখন সবচেয়ে বেশি আলোচিত আমেরিকান ইমিগ্রেশন, এবং ইমিগ্রেশন মানে শুধু যে ইনসাইড ইমিগ্রেশন তা না, তার পাশাপাশি হচ্ছে আমেরিকা ঢোকার সময় কাস্টমস ইমিগ্রেশনে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন রকমের বাধা আমরা শুনতে পাচ্ছি। একটু যদি সংক্ষেপে বলতেন কি পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। আগেও একই প্রশ্ন করা হতো, যখন ইমিগ্রেশন দিয়ে কেউ ঢুকে আমেরিকায় প্রচুর প্রশ্ন করা হয়, সেটা গ্রিন কার্ড হোক বা স্টুডেন্ট হোক বা ভিজিট হোক, হোয়াট এভার ইট ইজ। বাট এখন কি পরিবর্তন আপনাদের কানে আসছে বা আপনারা জানছেন? ধন্যবাদ শান্ত ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনকে, যারা টিভিএন প্রোগ্রাম দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ। ট্রাম্প প্রশাসন আসার পরে ইমিগ্রেশন, কেউ যদি আমরা কোথাও কাজ করি, বসের অর্ডার আমাকে শুনতে হবে। আচ্ছা, তো যেহেতু কিছু চেঞ্জ আসছে, যে অর্ডার গভর্নমেন্ট এক্সিকিউট করবে সেটা পরিচালনা করার জন্য ওটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাদের উপরে আসবে? যারা ফিল্ড অফিসার, তাদের কাছে। আচ্ছা, যদি আগে আমার অর্ডার থাকতো যে আমি এই কাজ করব, দিস ইজ মাই জব, এভাবে চলতো। নতুন গভর্নমেন্ট আসার পর ওদেরকে আবারও করা হচ্ছে যে ভাই এটার পরিবর্তে এখন এইভাবে চলো, দিস ইজ দ্য কোয়েশ্চেন শুড বি, ওর কাস্টমারকে ইনফো এতটুকু নেও, এরকম। বাট ঘাবড়াবার মতো কিছু নাই। অনেকের মধ্যে আমাদের হয়, ভাই আমি তো এয়ারপোর্টে নামার পরে ভাই আমাকে আগে এত কোশ্চেন করেন, এবার অনেক কোশ্চেন করেছে ভাই আমাকে, আমি কেন ছিলাম, কেন গেলাম, কতদিন থাকলাম। রাইট, আগে হয়তো এতটা ডিটেইলস না জিজ্ঞেস করা হতো না। রাইট, অ্যাজ পার ABCD, আমরা যে কোনো যাত্রী যদি হই, সেটা আইদার ইউএস পাসপোর্ট ওর গ্রিন কার্ড, সেম থিং। ওকে, অর স্টুডেন্ট ভিসা, এনিবডি। এটাকে যদি আরো আমরা ইজি এন্ড সংক্ষিপ্ত করে নিয়ে আসতে চাই, লেটস সে আপনি দেশ থেকে আসছেন, ওকে, আপনার সাথে আমার দেখা হয়েছে, ইন জেনারেল আমরা জিজ্ঞাসা করতে পারি, ভাই কবে গেছিলাম তো জানি না, কতদিন ছিলেন, কোথায় গেলেন, দেশে আরো কোথাও আপনি ঘুরতে গেছেন, বেসিক কিছু কোশ্চেন না, ইন জেনারেল। ওকে, আপনি যদি কুশল বিনিময় করি, লেটস আপনি দেশ থেকে আসেন 3 মাস পরে, লেটস আপনি দেশ থেকে আসেন 1 মাস পরে, ভাই আমি তো অনেকদিন দেখিনি আপনাকে, তো কি করলেন কি নাকি, ভাই দেশে গেছিলাম, ও আচ্ছা দেশে গেলেন, কতদিন থাকলেন, ভাই কেন গেছিলেন, কি অবস্থা, দেশে সবাই ভালো আছে। সেম থিং ইমিগ্রেশন অফিসার আপনাকে ইংরেজিতে জিজ্ঞাসা করতেছে। এখন আপনার কাছে ভয় হলো, শান্ত আমাকে জিজ্ঞাসা করছে, দ্যাট টাইম আমার কোনো ভয় নাই, ইমিগ্রেশন অফিসার কেন আমাকে এত কোশ্চেন করলো। সামটাইম অফিসার জানতে হচ্ছে আপনার কাছে কত টাকা আছে, কেন উনি আমাকে বললো, গভর্নমেন্ট ওনাকে এই জবটা করার জন্য হায়ার করা হয়েছে। না, কিন্তু আপনার কথা রাইট, যে আপনি যেটা বলছেন যে ইন জেনারেল কিছু কোশ্চেন করছে, কিন্তু তার পাশাপাশি যে এক্সট্রা কিছু কোশ্চেন অনেকে সম্মুখীন হচ্ছে, যারা আমরা অনেকের সঙ্গে, যেমন যেমন মনে করেন এখন সোশ্যাল যে তাদের অ্যাকাউন্ট রয়েছে, সোশ্যাল অ্যাকাউন্টে তথ্য তাদেরকে দিতে হচ্ছে, তখন জিজ্ঞেস করা হতে পারে যে আপনি কেন এই স্ট্যাটাসটা দিলেন বা এটার কি ব্যাখ্যা। আবার যেমন আপনি ইনসাইডে আসার সময় জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় যাবেন। এখন আগে হয়তো সে কুইন্স বললে তারা মেনে নিত, এখন কুইন্সের সাথে হয়তো স্পেসিফিক অ্যাড্রেসটা, যারা ফুল অ্যাড্রেসটা হয়তো থাকছে। তার মানে আপনি বলছেন এটা এত ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, আপনার এনিওয়ে ওদের কাছে আপনার অ্যাড্রেস আছে। ওকে, এখন জাস্ট ওরা ভেরিফাই করতে যাচ্ছে, আপনাকে আবারও জিজ্ঞাসা করতে যাচ্ছে, আপনি যদি রিয়েল পারসন হন, অনেক আগে ছিল এরকম, মানে ছবি চেঞ্জ করে আসা, ওর যাকে কার্ড বলা হয়, এগুলি তার নাই, বাট এগুলি আগেও ছিল। যদি অনেক আগের কথা বলি, যারা একদম আসতো কি করতো, একটা কয়েন ধরে আপনাকে দেখায়, টেস্ট করার জন্য আপনাকে দিত একটা কয়েন, তো বলতো এটা কত পয়সা। আমি যদি আমেরিকার প্রথম আসি, এটাকে ডাইম বলে, সেন্টস বলে, পেনি বলে, আই ডোন্ট নো, এবং এটা কয় পয়সা আমি জানি না যত না দেখি। আর আপনি যদি দেশে 1 বছর 2 বছর থাকেন, আপনি 1 2 3 ইজি টেপ চিনেন, বলে 1 সেন্স, 5 সেন্স, 10 সেন্স। সো দোজ লাইক অলওয়েজ টেকনিক চেঞ্জ হচ্ছে, মানে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে বা একটা এই ধরনের ছোটখাটো একটা এক্সামের মতো ওরা নিচ্ছে, রাইট, জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর। আগে হয়তো একটু
ইজি ছিল, এখন এখন একটু হয়তো আপনাকে ল্যাঙ্গুয়েজ জিজ্ঞাসা করে হয়তো দুটা কোশ্চেন বেশি করে, দ্যাটস অল। আরেকটা জিনিস যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন অনেকেই বলছেন, আমরা যেহেতু ফিল্ডে অনেক সময় কাজ করি, যে গ্রিন কার্ডে আমেরিকার বাইরে গেলে ঢুকতে সমস্যা, বা কেন ঢুকতে পারবে না, এই যে এক ধরনের রিউমার, হয়তো একজনের সঙ্গে ঘটেছে, হয়তো 100,000-এর মধ্যে একজন হয়তো কোনো একটা সমস্যা ফেস করেছে, সেটাকে হয়তো এলাবোরেট করে অনেক বড় আকার করেছে। তো রাইট। আপনি কি মনে করেন কি কি ডকুমেন্টস থাকলে আসলে সে আমেরিকার বাইরে গেল, যখন ফিরবে হি অর শি ইজ সেফ? ওকে, ধন্যবাদ আপনাকে। আইনের কোথাও নাই যে আপনার গ্রিন কার্ড থাকলে আপনি দেশের বাইরে যেতে পারবেন না। ওকে। ওকে, আমাকে আপনাকে জাজমেন্ট করতে হবে আমি এই গ্রিন কার্ডটা কিভাবে প্রাপ্ত হইলাম, 100% প্রপার ওয়ে, ওর এটার মধ্যে আমার কোনো ধরনের সমস্যা ছিল, হুইচ ইজ আমি হাইড করছি কিছু, বা লাইং করেছে। সেটাই আমি ক্লিয়ার না বলে আমি হাইড বললাম। আচ্ছা। ওকে, যদি এখন হাইডটাকে এক্সপ্লেন করি, কি লেটস সি আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফ আপনার জন্য অ্যাপ্লাই করলো, আপনি ঘর সংসার করতেছেন, ইন জেনারেল স্বাভাবিক, ঠিক আছে। সামহাউ কেউ বিয়েরই ছিল, বাট এটা মেক করা ছিল বিয়ে, বোনাফেড ছিল না। রিয়াল ওলা ছিল না। যে ভদ্রমহিলা আপনার ওয়াইফ কাগজে ছিল, আপনি দেশে ভ্যাকেশনে গেছেন, ওকে। সেই ভদ্রমহিলা আপনার এগেনস্টে আপনার এগেনস্টে এসে কেস করলো, ওর আপনার এগেনস্টে এসে নালিশ করলো যে সে এই আমার এগেনস্টে করছে, আপনার গ্রিন কার্ড আছে, আপনি দেশে বাইরে চলে গেলেন, বাট ন্যাচারাল ছিল না, বিহাইন্ড দ্য সিন ডে আপনার ওয়াইফ, যে কাগজে আপনার ওয়াইফ, সামহাও হয়তো আপনার তার সাথে ডিভোর্স হয়েছে, ওর পেন্ডিং আছে আপনার ডিভোর্স কেস, ওকে। বাট আপনার কিন্তু গ্রিন কার্ড অলরেডি আছে, সেটা আইদার কন্ডিশনাল গ্রিন কার্ড ওর 5 ইয়ার্সের ওর 3 ইয়ার্সের ওর এনিথিং। ওকে, তার সাথে যদি আপনি ডিভোর্স, ওকে লেটস সে ডিভোর্স ডান, এক্সাম্পল, স্টিল সে আপনার ওয়াইফ ছিল, ওকে। সে যদি এখন আপনার তথ্য দেয় আপনার এগেনস্টে যে সে এরকম ছিল, তার এই ছিল, তার এই নেচার ছিল, কোর্ট কিন্তু আমলে নিতে বাধ্য। আচ্ছা। আপনি যদি এনি পার্সন কেউ যদি কারো এগেনস্টে ক্লেম করে, সেটা আমলে নিতে বাধ্য। যেমন আপনি বাংলাদেশে হোক, এদেশে হোক, থানায় গিয়ে যদি আপনি কারো এগেনস্টে কোনো ধরনের ক্লেম করেন, সেটা পুলিশ কিন্তু এটা যাচাই বাছাই করবে, এবং সেজন্যই কেস করা হয়। ওকে, সো যাকে আমি বলবো না যে আপনি কিভাবে হয়েছে আপনার, ওইটার প্রপার ওয়ে ছিল কি না, আই বিলিভ দর্শকরা প্রপার ওয়ে কি আমি মিন করতে চাচ্ছি জানেন, আপনিও বুঝতে পারছেন। প্রপার ওয়ে ইন জেনারেল যেটা হাজব্যান্ড ওয়াইফের ঘর সংসার করা হয়, বাচ্চা হচ্ছে, সংসার হচ্ছে, তারা থাকে, ফাইন। আরেকটা হচ্ছে যে আমাকে সামহাও কাগজ করতে হবে, কাগজ করার জন্য কারোর সাথে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হলাম, এবং ওটার মধ্যে আমার কোথাও কোনো সুইটেবল কিছু ছিল না, দেন আমি গ্রিন কার্ড পাওয়ার পরে দেশের বাইরে গেলাম, বাই দিস টাইম ওই ভদ্রমহিলা আমার এগেনস্টে এসে কেস করছে এনিথিং কিছু একটা নিয়ে, এবং সে ওই জায়গায় এক্সপ্লেইন করে দিল যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে, যদি ইউএসসিএস অথরাইজড করা, যদি গ্রিন কার্ড বলা হোক, ট্রাভেল ডকুমেন্টস বলা হোক, ইভেন পাসপোর্ট ইউএস সিটিজেন হোক, সেগুলো এভরিথিং ইজ ফাইন, বাট সেটা প্রাপ্তিটার মধ্যে যদি কোনো গরমিল থাকে, তাহলে জটিলতা থাকে বিহাইন্ড দ্য সিন, সেক্ষেত্রে ওই ব্যক্তির সঙ্গে হয়তোবা কিছুটা হতো, বাট আদারওয়াইজ ইন জেনারেল ভেরি সেফ, 100% সেফ। শুধুমাত্র সেফই না, আজকে যদি আপনি কথা বলেন যে আজকে 8 তারিখ এপ্রিলে, যদি যে এয়ারপোর্টে আপনি যান, একটা প্লেন যদি ল্যান্ড করে, একটা প্লেনের কথা আপনার 500 যাত্রী আসে, 500 যাত্রীর মধ্যে আপনি পাবেন 400 যাত্রীর গ্রিন কার্ডধারী। আচ্ছা, বেশিরভাগই আমরা যখন নামি যে এয়ারপোর্ট ওর এনি এয়ারপোর্টে, গ্রিন কার্ডধারীদের লাইন থাকে, ইউএস পাসপোর্টের আলাদা লাইন থাকে, ডিপ্লোমেটদের আলাদা লাইন থাকে, ওই জায়গায় আপনি দেখবেন 75% কাস্টমার কিন্তু গ্রিন কার্ড লাইন, পার্মানেন্ট রেসিডেন্সে। দ্যাট মিনস এভরিডে থাউজেন্ড কাস্টমার আসতে স্যার। যদি সমস্যা হতো গ্রিন কার্ডওয়ালাদের, তাহলে কেউ ঢুকতে পারতো না, 75% কিন্তু আপনার গ্রিন কার্ডধারী। কোথায় সমস্যা হচ্ছে, এভরিডে যদি ইন জেনারেল আপনি বলেন, মোর দেন 75,000 কাস্টমার ঢুকতেছে উইথ দ্য গ্রিন কার্ড, অনলি ওয়ান এয়ারপোর্টে। তার মানে হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে গ্রিন কার্ড? আমি বলছি যদি আপনার নিজস্ব সমস্যা থাকে, সেটা আপনি এই জায়গায় থাকার পরে হবে, নট অনলি বাংলাদেশ যাওয়ার জন্য, নট অনলি অন্য দেশে যাওয়ার জন্য। সে যদি চায়, যার মাধ্যমে আপনার গ্রিন কার্ড প্রাপ্ত, উনি যদি কোনোভাবে আপনার হার্ড টাইম দিতে চায়, কোনো রিজনে যদি আপনাদের ডিসপিউট সমস্যা থাকে, সে আপনাকে এনি অবস্থায়, নিউ ইয়র্কে থাকা অবস্থায় সিমিলার হার্ড টাইম আপনাকে দিতে পারবে, যেটা আপনার এয়ারপোর্ট নিয়ে আপনি চিন্তা করেন।
আচ্ছা, সো ওদের ক্ষেত্রে যে জিনিসটা হবে, যদি কোনো ধরনের ডিসপিউট থাকে, ডিসপিউট সলভ হওয়ার আগ পর্যন্ত ট্রাভেল না করা। ইনসাইড আপনি আসেন, ইয়েস আপনি মানে ফাইটিং যে করতে পারতেছেন, ব্যক্তির সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে উনি কিন্তু জানে ওনার সমস্যা ওনার ছিল, সমস্যাটা কোথায় এবং উনি ওটা জানতো না যে ওনার ওয়াইফ ওনার এগেনস্টে ক্লেম করবে। করবে। ইয়েস, সেটা আমরা ব্যক্তি মানে ওনার মাথায় ছিল সে তো আমার বাস্তব ওয়াইফ না, হ্যাঁ হ্যাঁ, সেটা ওর ব্যক্তি সে আমার ভেদে। ওয়াইফ ছিল, সামহাউ আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, উই আর ডান সেপারেটেড, ওকে, বাট সে কোনো কারণে আপনার এগেনস্টে আইসকে আপনার ইনফরমেশন দিছে, আপনার এগেনস্টে সে ক্লেম করছে। আমরা পরিষ্কার আপনার কথাই, বেলাল ভাই সুন্দর বললেন। কিন্তু এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ডোমেস্টিকে কিন্তু আরেকটা সমস্যা তৈরি হবে সামনে, যেটা হচ্ছে আপনি জানেন যে মে মাস থেকে রিয়েল আইডি প্রয়োজন। হ্যাঁ, এখন এই রিয়েল আইডি করাটা আসলে কতটা দরকার? কারণ আপনি জানেন যত কাছে যাবে সময় তত চাপ বাড়বে। ইভেন এখনো আমরা জানি নিউ ইয়র্ক সিটি ডিএমবিতে আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই রিয়েল আইডিটা কতটা ইম্পর্টেন্ট ফর ডোমেস্টিক পারপাস, সেটা যদি একটু বলতেন আমাদেরকে। অনেকে হয়তো এই জিনিসটা Right. ইগনোর করছে বা জানেও না। ধন্যবাদ। যদি আপনি বলছেন যে ট্রাফিক অবস্থায় আছি, যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট কার্ড থাকে, গ্রিন কার্ড থাকে, তাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন ট্রাফিকের কারণে। আপনি বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, ওর আমি করতে পারতেছি না, চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন। বাট যদি আপনার পাসপোর্ট নাই, গ্রিন কার্ড নাই, ওরকম ডকুমেন্ট নাই, ইয়েস ডেফিনেটলি আপনার লাগবে। উইদাউট দিস আপনি ট্রাভেল করতে পারবেন না। ওকে, চয়েস আপনার কি আছে, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান আপনি করতে পারেন, প্লিজ করে ফেলেন। সামহাও আপনি করতে পারেন, আপনার ইউএস পাসপোর্ট আছে, আপনার গ্রিন কার্ড আছে, আপনার ওয়ার ইজ কল পাসপোর্ট কার্ড আছে, ওটা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। তার মানে এইসব ডকুমেন্ট থাকলে পারবে, বাট যাদের এইসব ডকুমেন্ট নেই না, তাদেরকে তাদের রিয়েল আইডি। বাধ্যতামূলক রিয়ালিটি থাকতে হবে। আমরা একটু পরে রিয়েল আইডিতে কি কি ডকুমেন্টস লাগবে একটু চেক লিস্ট আপনার থেকে জানবো। আমাদের একজন দর্শক আছেন বেলাল ভাই, আমরা একটু দর্শকের ফোন Sure. নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গ্রিন কার্ড হোল্ডার। আমার 10 বছর পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড ছিল, এটা আমি রেনু করতে দিয়েছি। তো রেনুর একটা পেপার দিয়েছে আমাকে 36 মাসের একটা পেপার দিয়েছে। এটা ট্রাভেল এবং ওয়ার্ক করা যাবে। আর আমি সামনে মাসের 7 তারিখে আমি বাংলাদেশ যাওয়ার জন্য টিকিট কেটেছি। আচ্ছা, আর আমি আবার ব্যাক করব আমার এক্সপায়ার্ড হওয়ার আগেই। আমার যে গ্রিন কার্ডটা আছে তার এক্সপায়ার্ড হওয়ার আগেই আমি ব্যাক করব। তো আমার কি কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু লাইনে থাকেন, আমরা আমাদের অতিথিকে জিজ্ঞেস করি। যেটা বললো যে উনার গ্রিন কার্ডের এক্সপায়ারেশন ভেরি ক্লোজ, অলরেডি উনি অ্যাপ্লাই করেছে এবং এক্সটেনশনও পেয়েছে, এবং এক্সটেনশন আছে ওনার হাতে। এক্সটেনশনও আছে, বাট তারপরও যে এক্সপায়ারেশন ডেট শেষের আগে উনি দেশে যেতে চান এবং দেশ থেকে ফেরত আসতে চান, এক্ষেত্রে তার উনার কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। উনি গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার আগেই আসবেন, নাম্বার 1, 100% সেফ। নাম্বার 2, কোনো কারণে যদি উনি ডিলে করতে চায়, লেটস সে দেশে যাওয়ার পরে কারোর সুবিধা অসুবিধা থাকতে পারে, অসুস্থতা, বিপদ আপদ অন্য কোনো থাকতে পারে, কারণে। কোনো কারণে যদি ওনার ডিলে হয়, ওনার কিন্তু অ্যানাদার এক্সটেনশন অলসো আছে। আইনগতভাবে না, কোথাও কোনো সমস্যা নাই। অ্যান্ড উনি সম্ভবত 10 বছর যাবত আছেন গ্রিন কার্ড অবস্থায়, যে উনি যেটা বললো যে আমার 10 বছর গ্রিন 10 কার্ড বছরের অলমোস্ট শেষ হচ্ছে। সো ওনার, আমি যতটুকু বুঝি 10 বছরের মধ্যে ওনার কোনো ধরনের ডেফিনেটলি কোনো ধরনের কোনো ক্রাইম ছিল না, কোনো সমস্যা ছিল না। উনি যদি গ্রিন কার্ড এক্সপায়ার একদিন আগ পর্যন্ত ঢুকে, ওকে আপনার গ্রিন কার্ড লেটস সে এক্সাম্পল কথার কথা মে মাসের 10 তারিখে এক্সপায়ার, 9 তারিখে কিন্তু আপনার এক্সপায়ার না। ওকে, 9 তারিখে সেফ, আজকেও আপনার এক্সপায়ার না, 9 তারিখ আপনার এক্সপায়ার না। সো আমরা অনেকে চিন্তা করি ভাই আমার তো 10 তারিখ এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 মাস আগে আসতে হবে। আপনি 1 মাস আগে যা, একদিন আগে সামথিং। তার মানে হচ্ছে উনি এক্সপায়ারেশন ডেটের আগে যদি আগে উনি ডেফিনেটলি আসতে পারবেন। কোনো রিজনে যদি ওনার অ্যাক্সিডেন্ট হয়েই যায় কোথাও, কোনো কারণে যদি ওনার এক্সটেনশন দরকার পড়ে, চাইলে উনি করতে পারবেন, বিপদ হইলে কোনো করার নাই। আপনার কাছে এডিশনাল এক্সটেনশন লেটার আপনার আছে, এক্সটেনশন লেটার দিয়ে আপনি আসতে পারবেন যদি আপনার কোনো রিজনে দরকার পড়ে যায়। সেফ সাইড, এক্সপায়ার হওয়ার একদিন আগে আসেন। থ্যাংক ইউ আপনাকে। ওকে, আমরা এই আলোচনা যেটা করছিলাম রিয়েল আইডি চেক লিস্টের ব্যাপারে, আপনি বললেন যেই পাসপোর্ট সহ যাদের যেই ডকুমেন্ট রয়েছে তাদের হয়তো এতটা লাগবে না, কিন্তু যাদের নেই, না মানে তাদের ইম্পর্টেন্ট না, যদি করতে চান ডেফিনেটলি করবেন, ইনহ্যান্স করতে পারে বিকজ অফ ট্রাফিকের কারণে আপনি চাচ্ছেন না। ওকে, আপনার ইউএস পাসপোর্ট আছে আপনি করেন। কাদেরকে আসলে বাধ্যতামূলক রিয়েল আইডিটা করতে হচ্ছে? যাদের ওকে, আমি করতে পারি, আপনি করতে পারি, আমরা সবাই করতে পারি। লেটস এক্সাম্পল, আমার পাসপোর্ট নাই, আমার গ্রিন কার্ড নাই, আমার অন্য কোনো স্ট্যাটাস নাই, দেন ইয়েস আপনার রিয়েল আইডি বাধ্যতামূলক।
ডোমেস্টিক ফ্লাইটের জন্য। রাইট, ডোমেস্টিক ফ্লাইটের জন্য। যদি আপনার অন্য ডকুমেন্ট থাকে তাহলে এটা আপনার দরকারের না। আচ্ছা। বাট ইয়েস করলে আপনি ওই ডকুমেন্ট ক্যারি করতে হবে না, ইয়েস পাসপোর্ট আপনার ক্যারি করতে হচ্ছে না, আচ্ছা। আমাকে আমার পাসপোর্ট কার্ড ক্যারি করতে হচ্ছে না। ইয়েস যদি আপনার সাথে থাকে দেন লাগবে না। আচ্ছা, সেক্ষেত্রে রিয়েল আইডি করার জন্য ডিএমবি তে যেতে হবে এবং DMV ডিএমবি তে যেতে হবে, আপনার utility তাদের bill রিকোয়ারমেন্টস যেগুলো যে requirement তথ্যগুলো আপনার আছে দিতে সেগুলো। হবে। আচ্ছা, যেহেতু ডোমেস্টিক নিয়ে আলোচনা করলাম, আপনি তো দীর্ঘদিনই ট্রাভেল এজেন্সির সঙ্গে রয়েছেন। সামনে সামার, কেমন ট্রাফিক দেখতে পাচ্ছেন, মানুষের আগ্রহ ঘোরাঘুরির জন্য? মানে সামার মানেই তো ইউএসএ রাইট কালারফুল। রাইট 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 হ্যাঁ, স্কুল বন্ধ হবে আপনার জুন মাসের 26 তারিখে। প্রতি বছর যেটা হয় যে সবাই আমরা অপেক্ষায় থাকি যে ছেলে মেয়েদেরকে নিয়ে দেশে আমরা লং টার্মের জন্য যাব, দেশে বা ছেলেমেয়েরা ভিতরে বাংলাদেশের দেশে কালচারে যাবে, বা ফ্যামিলির আমরা আসছি, আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমাদের একটা অংশ দেশে থাকে। সো আমরা তাদেরকে মিস করি, আমাদের জেনারেশন মিস করে। সো ওই জেনারেশনদেরকে আমরা নিয়ে একটু লম্বা সময়ের জন্য যেতে চাই। প্রতিবার সামারি এর একটা ভালো ট্রাফিক না, থাকে। আমি শুধু আমেরিকার বাইরের কথা বলছি না, আমেরিকার ভিতরেও যেমন স্টেটে অনেকে ফ্লোরিডাতে বেড়াতে যেতে সেটা চায়। শর্ট টাইমের জন্য যায়, Short সেটা term এর শর্ট টাইমের জন্য। জন্য। বাট সেক্ষেত্রে- আমাদের দেশে যারা যাচ্ছে স্কুল বন্ধ করে সবাই 2 মাসের জন্য, 1.5 মাসের জন্য, বিকজ এই টাইমটার জন্য 1 বছর সবাই অপেক্ষা করে যে সামারের বন্ধ আসলে। যদি আমাদের ছোটবেলার কথা বলি, স্কুল যখনই শেষ হবে লম্বা সময়ের জন্য, কখন নানা বাড়ি যাব, কখন কোথাও বেড়াইতে যাব, এরকম একটা অপেক্ষা আমরা থাকি। পরীক্ষা শেষ কোনো কথা নাই, লো আজকে না, যাবো, সেটা বিকালে তো- যাব, সেটা তো কাইন্ড অফ ওইরকম জিনিসটা সেম থিং। যারা আপনি বললেন সবার কথা, কিন্তু আপনি একজন ব্যবসায়ী হিসেবে এই আপনাদের পক্ষ থেকে কি ধরনের সামারে ডিসকাউন্ট বা ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে যদি টিকিট কাটা হয় বা টিকিটের ব্যাপারে? কারণ সবাই চায় কম মূল্যে কম মূল্যে। টিকিট কেনার জন্য। অনেস্টলি অলওয়েজ টিকিট যদি কেউ আগে কিনে দাম কম থাকে। ওকে, আপনার পরামর্শ হচ্ছে একটা আগে। প্লেন আপনার পুরা আপনার 7-8টা ধাপে টিকিটগুলি বিক্রি করে। আচ্ছা, আপনি যাচ্ছেন, আপনি টিকিট কিনছেন জানুয়ারি 10 তারিখে, আপনি যাবেন জুনের 26 তারিখে। আপনার টিকিটের দাম কস্ট ছিল 1200 টাকা, আমি মে মাসে এসে কিনছি, আমার সেম 1200 টাকা টিকিট এখন আসবে 1900 টাকা। তার মানে আমরা দুজন আপনি- কিন্তু আমরা পাশাপাশি প্লেনে বসি, ভাই আপনি কত দিয়ে কিনছেন? 1900। আপনি কত দিয়ে কিনছেন? 1200। 700 মানে টাকা বেশি আপনার দেন। পরামর্শ হচ্ছে যখনই টিকিট যত কাটবে, সম্ভব যত আর্লি early কাটবে করা তত বেশি summer-এর বেনিফিট। ticket। বেলাল ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন একটু ফোনে, আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সুমন বলছি। আচ্ছা, জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ আর 6 মাস বাকি আছে। এই অবস্থায় আমি নতুন ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের মাধ্যমে আবেদন করতে পারবো কিনা? আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ 6 মাস বাকি আছে এখনো, এখন আপনি চাচ্ছেন রিনিউ আবেদন করার জন্য। জি জি, আচ্ছা, রিনিউ করবো অথবা কি করা যায়? এখন আবেদন করা বেটার হবে কি আরো পরে আবেদন করব? মানে আমি বুঝতে পারছি না আসলে, তাই সাজেশন চাচ্ছি। আচ্ছা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ ভাই, যেটা বললো শুনলেন যে উনার ওয়ার্ক পারমিটের মেয়াদ এখনো 6 মাস আছে। এখন উনি চাচ্ছে রিনিউ আবেদন এখন করবে নাকি পরে করবে, বা কখন করলে বেটার হবে ওনার জন্য? ধন্যবাদ। ইমিগ্রেশন সব জায়গায় কিন্তু একটু টাইট, ইমিগ্রেশন সিস্টেম। আমরা যারাই কাজ প্রচুর করি, ব্যাকলগও রয়েছে। আমরা যারা কাজ করি এখন কিন্তু সব জবের জায়গায় আপনার ওয়ার্ক অথরাইজেশন বাধ্যতামূলক। আগেও ছিল, লাইফ টাইম ছিল, লাইফ চেঞ্জ। বাট আগের গভর্নমেন্ট একটু ঢিলাঢালা ছিল। অ্যাজ এ এমপ্লয়ি আমিও যখন হায়ার করতাম অত খুব একটা বেশি করতাম না। এখন যেহেতু ইমিগ্রেশন টাইট, সেটা চাপ আগে মালিকের উপরে আসে, তারপর এমপ্লয়ির কাছে। আচ্ছা, এখন সব জায়গায় যাচাই বাছাই করবে। তো ওনার যে কোশ্চেন ছিল যে লেস দেন 6 মান্থ ক্লোজ টু 6 মান্থ আছে, উনি কি এখন করবে না পরে করবে? ওনার টাইম তো এখন, কেন আপনি পরে করবেন? আপনার 6 মাস লাগতে পারে পাওয়ার জন্য, ডিলেও হইতে পারে, আরো ডিলে সেক্ষেত্রে 180 দিন আগে করবে নাকি 90 দিন? উচিত ওনার 6 মাস আগেই করা। 180 উনি দিন আগে। অ্যাপ্লাইটা করে ফেলা ভালো। যদি দেরি হয়ে যায়, যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু কাজে জায়গায় কাজে, যদি এনিথিং আইস চায় ওর আপনার এমপ্লয়ার চায়, ভাই তোমার এখন কিন্তু ওর কথা আর নাই, ইজ নট ভ্যালিড, এক্সপায়ার, ওকে। দ্যাট টাইম কিন্তু ওনার সমস্যা হবে। যদিও So, বা উচিত হবে আবেদন করা। করলে এখন ব্যাকলগের জন্য এক্সটেনশন দিচ্ছে। সেটাই বলছে, আবেদন করে রাখার কথা বলছি আমি আপনাকে। হি ইজ এ সেফ। রাইট, সেফ সাইড, ইয়েস, আপনি আমাদের আবেদন করেন। আরেকজন দর্শক রয়েছেন, আমরা একটু কথা হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমার নাম কাউসার। আমার প্রশ্নটা হলো স্যার, আমি এখানে 2023 সালে বিয়ে করি, ইউএস সিটিজেন। ওকে, আচ্ছা, তারপরে গিয়ে আমি অ্যাপ্লাই করি 7 মাস পরে। 7 মাস পরে অ্যাপ্লাই করার 3 মাসের ভিতরে আমি সোশ্যাল ওয়ার্ক পারমিট এগুলো সবকিছুই পাই। ঠিক আছে স্যার? আচ্ছা, পাওয়ার প্রায় 2 থেকে 2.5 মাস পরে আমার ইন্টারভিউ ডেটও পড়ে যায়। গত মার্চের 17 তারিখে আমার ইন্টারভিউ ছিল। আচ্ছা, তাই 17 তারিখের আগে মনে হয় 15 তারিখে আমার ওয়াইফের নিজে আমার লয়ারকে মেল পাঠিয়ে দিচ্ছে যে ও অসুস্থ, ও ফেস করতে পারবে না।
আচ্ছা, ইন্টারভিউ ফেস করবে না। না, ও মেল পাঠিয়ে দিচ্ছে লয়ারকে যে ও ইন্টারভিউ ফেস করবে না, তো ইন্টারভিউতে যাওয়া হয় নাই। ঠিক আছে আচ্ছা। স্যার, হুম। এখন আমার কেসটা কি হইতে পারে, আমার করণীয়টা কি অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেজন্য এই প্রশ্নটা ছিল স্যারের কাছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা অতিথি জি থেকে স্যার, জি শুনি। স্যার, জি জি আচ্ছা, স্যার, জি স্যার। আপনি শুনলেন, উনি আবেদন করার প্রায় খুব দ্রুত সময়ে Quick, ওনার হ্যাঁ। ইন্টারভিউ ডেট চলে এসেছিল, যেহেতু উনি না, সিটিজেন। প্রথমে উনি গ্রিন কার্ড ওয়ার্ক অথেন্টিকেশন সরি সোশ্যাল এন্ড ওয়ার্ক ওগুলো তো অথেন্টিকেশন অন আসছেই, টাইম, মানে অন টাইমে পাইছে, হ্যাঁ অন টাইম। এখন এবং সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন উনি কিন্তু একটু আর্লি পাইছে অন্যান্য মানুষের তুলনায়। তুলনায় উনি লাকি। এখন ওনার এই লাকির মধ্যে ওনার যেটা হচ্ছে, আনফরচুনেটলি ওনার ওয়াইফের অসুস্থতার কারণে উনি ইন্টারভিউটা ফেস করতে পারেনি। তো এখন আপনি মানে এখন তাহলে ওনার কি অপেক্ষা করা উচিত, না এখন কি নতুন করে আপনি উনি কি আবার করেন? নতুনের জন্য আপনি নতুন যে লয়ার হোক ওর যদি আপনি নিজে করে থাকেন, ইদার অর আপনি যদি নিজে করে থাকেন আবার আপনি নতুন ডেটের জন্য অ্যাপ্লাই করেন, ওরা আপনাকে নতুন ডেট দিবে। আর যদি কোনো লয়ার অফিস থেকে আপনি করে থাকেন, আপনি ওদের কাছে অ্যাপ্লাই করতে পারেন, ওরা আপনার জন্য নতুন অ্যাপ্লিকেশন করে সেখানে দিবে। যখন অনলাইনে গিয়ে সেখানে চেক করি না স্যার, ওখানে লেখা আছে যে ফিজিক্যালি কেউ ইন্টারভিউতে আসছে নাই, সেই জন্য আমার কেসের উপরে ভালো ধরনের এফেক্ট হতে পারে। এই লেখাটাই আছে 17 তারিখের পর থেকে, আর কোনো আপডেট সেখানে নাই। ওকে, সো আপনি যেটা বললেন যে আপনারা অ্যাপ্লাই করছেন যাবেন না, বাট এই জায়গাতে আপনি নো শো ফিজিক্যালি আপনি জানেন, আপনি তো স্টাফ করেন নাই, স্টাফ করছেন না স্টাফ করেন নাই। কথাটা বুঝি নাই স্যার। লেটস সে 17 মার্চ আপনাদের ইন্টারভিউ ছিল, জি স্যার। সামহাউ আপনারা ইন্টারভিউতে যান নাই। ইমিগ্রেশন স্যার। অফিসারকে কি আপনারা কি Inform কোনো করেছেন? হ্যাঁ। কোনোভাবে লিখিত কোনো আপনাদের ছিল যে না, না? আমার লয়ারকে আমি জিজ্ঞেস করছি, আমার লয়ার ওনাদেরকে মেল পাঠাইছে, রেজিস্ট্রি চিঠি পাঠাইছে, মেল পাঠাইছে, এটা আমার লয়ার আমাকে বলছে। ওকে, যদি সার্টিফাইড মেল থাকে আপনার কাছে প্রুফ আছে, ইয়েস আমি দিছি এবং ওরা রিসিভ করছে, সেজন্য লাইবিলিটি আপনার উপরে আসবে না। আপনি আপনার লয়ার আবার রিশিডিউল আপনার জন্য করতে পারবে। আপনি যদি আপনার সাইড থেকে আপনি কোনো ধরনের পদক্ষেপ নেন নাই, কিছু করেন নাই, দ্যাট টাইম হয়তো ওরা আপনাকে ডিনাই করবে, হ্যাঁ আমি তোমাকে চাইছি তুমি আসো নাই এবং তুমি রেসপন্ড করো নাই, তখন দায়ী আপনি। সো আপনার কাছে যেহেতু হোয়াট ইজ কল সার্টিফাইড মেল ছিল এবং আপনার প্রুফ আছে, আপনি সব ডকুমেন্ট পাঠাইছেন, সেজন্য আপনার সমস্যা হবে না, আপনি রিশিডিউল অবশ্যই করতে পারেন, আপনার লয়ার করতে পারবে। আচ্ছা, তার মানে আপনার পরামর্শ হচ্ছে যে উনি যদি কেন যায় নাই সেটা যদি ব্যাখ্যা করে থাকে, এক্সপ্লেইন করে থাকে, সেই তো ডকুমেন্ট যদি ওনার কাছে Right. থাকে, সেই ডকুমেন্ট সহ উনি ওনার reschedule-এর জন্য ওয়াইফ অসুস্থ ছিল, উনি ডাক্তার ভিজিট ছিল, ওই সমস্ত কাগজপত্র আপনি রাখবেন। reschedule-এর আপনি জন্য। দেন যে আমার ওয়াইফ অসুস্থ ছিল, ওর আমরা অসুস্থ ছিলাম, এই হচ্ছে ডাক্তারের লেটার, এই দিন আমাদের ডাক্তার ভিজিট ছিল, আমরা এবং অসুস্থতার উনি কারণে আসতে পারিনি। রিশিডিউলের জন্য আবার নতুন করে আবেদন Yes, করতে পারবেন। অবশ্যই পারবেন। এটা তেমন সমস্যা হওয়ার কথা হয়তো নয়। সময় লাগবে বাট পাবেন, হ্যাঁ, গ্যারান্টি একদম। পাবেন, সময় লাগবে একটু বাট পাবেন। আচ্ছা, যেটা বলছি, আসলে এই ধরনের সমস্যা অনেকেরই হচ্ছে যে ঠিক টাইম মতো না যাওয়া ইন্টারভিউ বা ডকুমেন্টস গুলো সময় মতো না পাঠানো। এখন আসলে এটা কতটা সিরিয়াস, বিকজ অফ আফটার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ডিউরিং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি টাফ, আপনি জানেন যে সিচুয়েশন। সো আমার মনে হয় এই সব কিছু মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশন, ডেট থেকে শুরু করে এভরিথিং। আপনার কি মনে হয়? অবশ্যই, নট অনলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এনি টাইম সবসময় সেম। আমাকে যে ওকে একটা জিনিস হচ্ছে সহজে পাওয়া যাচ্ছিল না, উনি লাকি অনেক আর্লি পাইছে। হ্যাঁ, সামহাউ আনফরচুনেটলি অসুস্থতার কারণে হোক, কোনো রিজনে ওরা করতে পারে নাই। এনিবডি এভরিবডি যেভাবে হোক ওই টাইমটা ইজি না পাওয়া এখনের যুগে। ইমিগ্রেশন জিনিস কিন্তু অনেকটাই পিছনে এখন, ওপেনলি না বাট বিহাইন্ড দ্য সিন কাইন্ড অফ সাইলেন্ট। তো যদি কেউ পান, অবশ্যই একটু কষ্টও যদি হয়, আপনার অসুস্থও যদি হন, তাও যেন আপনারা অ্যাটেন্ড করেন, বিকজ আবার আপনি কবে পাবেন, কতদিন একটা লম্বা সময় আপনি পিছনে পড়ে যাবেন। যদি কোনোভাবে সম্ভব হয় অবশ্যই যেন আপনারা ক্যান্সেল না করে অন টাইমে পৌঁছতে পারেন, ইভেন অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পৌঁছবেন। ওরা বলে 30 মিনিট, আরেকজন দর্শক রয়েছেন, আমাদের আরেকজন দর্শক রয়েছেন, আমরা একটু, হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম, আমি ইমন বলছিলাম। আচ্ছা, বলুন। সম্প্রতি আমি গ্রিন কার্ড পেয়েছি, তো এই অবস্থায় আমার বাংলাদেশে ট্রাভেল করাটা নিরাপদ কিনা এ বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আপনি গ্রিন কার্ড পেয়েছেন, মানে কিভাবে গ্রিন কার্ড পেয়েছেন? আপনি কি বিবাহ Asylum। অ্যাজাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন, জি। এখন আপনি সেই গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে ট্রাভেল করা নিরাপদ কিনা সেটা জানতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই প্রশ্ন আসলে যেটা হচ্ছে, উনি রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, এখন উনি সেই নিজের যে পারসিকিউশন যে কান্ট্রিতে, সেটাতে যেতে চাচ্ছে, কি বলবেন? ওকে, ধন্যবাদ আপনাকে।
ওকে, যদি ওনার আমরা প্রথমে যেটা আলাপ আলোচনা করেছিলাম, যদি আপনার ম্যারেজ কেস ওর অন্য আদার ফ্যামিলি কেস থেকে যদি হতো তাহলে অনেকটা ইজি ছিল, ইয়েস ডেফিনেটলি পারতেন। এটাতে আমরা বলবো না। কেন বলবো না? আপনার গ্রিন কার্ড প্রাপ্তিটা ছিল কিন্তু বাংলাদেশের এগেনস্টে, আপনার অ্যাসাইলামটাই ছিল দেশের এগেনস্টে, দেশে আপনি নিরাপদ না। বাংলাদেশের against Government মানে data. বাংলাদেশের সিচুয়েশনের দিস ইজ বাংলাদেশ। হ্যাঁ, দিস ইজ বাংলাদেশ। আমি দেশ থেকে আসি, উনি আমি অ্যাসাইলাম করছি as a বাঙালি হিসাবে, বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের ওখানে সাথে নিরাপদ না। হ্যাঁ। আমি নিরাপদ না বাংলাদেশে, হুইচ ইজ ফাইনালি রেজাল্ট ইজ বাংলাদেশ। ওকে, আপনি আশ্রয় প্রার্থনা করলেন, আশ্রয় আপনাকে দেওয়া হইলো, পার্মানেন্ট রেসিডেন্স আপনাকে দেওয়া হইলো। এখন যদি আবার আপনি ওই জায়গায় যান, আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনার কাজ সামহাও কিন্তু মিসম্যাচ। এয়ারপোর্ট আপনাকে মানে obviously তথ্যের জিজ্ঞাসা বদল। করতেই পারে, ভাই আপনাদের অ্যাসাইলাম, আপনি বলছেন ওই দেশ আপনার নিরাপদ না, আপনি তো ওই দেশে গেলেন এবং আসলেন, তো নিরাপদ না কোথায়? হুইচ ইজ আপনার কথাটার মধ্যে একটু মিথ্যা আছে, ইজন্ট ইট? সো এই ক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরার জন্য, পাসপোর্ট হোক, কংগ্রাচুলেশন, আপনি আপনার গ্রিন কার্ড পেয়ে গেছেন, ইনশাল্লাহ দ্রুত আপনি পাসপোর্টও পাবেন। একটু কষ্ট করেন, একটু সিচুয়েশন ভালো হলে আপনি চিন্তা ভাবনা করেন। বাট আমরা সবাই বলবো, যদি অ্যাসাইলাম টেক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার দেশে ভ্রমণ না করে আপনি অন্য দেশে ভ্রমণ করেন, এবং আপনার ফ্যামিলি মেম্বার যে লাইক আমাদের বাংলাদেশের আমরা যেটা জানি, আমার অফিসে অনেকেই আসে, সো ওরা পার্শ্ববর্তী দেশে যায়, ইন্ডিয়াতে যায়, না হয়তো নেপালে যায়। নেপালে অনারেবল বাংলাদেশদের ভিসা লাগে না, যেহেতু ইন্ডিয়াতে এখন বাংলাদেশের ভিসা হচ্ছে না। তো অনেক কাস্টমার আমাদের কাছে আসে, উনি এই জায়গায় টিকিট নেয়, উনি নেপাল চলে যায়, ওই জায়গায় ওরা 1 মাস 2 মাস 3 মাস থাকে, ওর ফ্যামিলি মেম্বার, আব্বা আম্মা, ভাই বোন, হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা যারা আসে ওরা আসে, ওরা বাসা ভাড়া মানে নিয়ে ওই যেটাকে জায়গায় বলা থাকে। হচ্ছে থার্ড কান্ট্রিতে এসে থার্ড কান্ট্রিতে আপনি অন্য দেশে যেতে পারেন, বাংলাদেশ ছাড়া উড বি আপনার জন্য বেটার আইডিয়া। সবচেয়ে এবং বড় কথা হচ্ছে সেফ সাইড, সেফ সাইড। বেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় খুবই কম, তারপরও আপনি অনেক তথ্য দিয়েছেন। সবচেয়ে লাস্ট যে তথ্যটা দিলেন, এখন ডিউরিং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুবই অস্থির অবস্থা, তো আমাদের প্রত্যেককেই তাদের জীবনযাত্রা চলা, যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবা, অভিজ্ঞ লোকের সঙ্গে আলোচনা করা, অ্যাটর্নির সঙ্গে কথা বলা, এগুলো করাটা খুবই দরকার। ধন্যবাদ আবারও আমাদের স্টুডিও আসার জন্য। অন্য কোনো দিন আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। যদি কারো আব্বা আম্মা যারা বয়স্ক, মোর দেন 1 ইয়ার, এরকম কোনো রিজন আপনি দেশে আটকা ছিলেন, এখন সবার মধ্যে কনফিউজ ছিল যে আগেই তো বিপদ ছিল, এখন তো ডাবল বিপদ, আসা যাবে কি না, কি করব, এরকম যদি কারো কোনো ধরনের হেল্প লাগে, কোনো আব্বা আম্মা বাংলাদেশে কোনো রিজনে মোর দেন 1 ইয়ার স্টাকে আছেন, 2 ইয়ারের বেশি স্টাক ছিলেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্যার ফ্রি, কোনো কিছু পে করতে হবে না আপনাকে। মানডে টু ফ্রাইডে আমার অফিসে আসতে পারেন, আমি আপনাদের হেল্প করব। যদি কারো গ্রিন কার্ডের ব্যাপার থাকে, সেটা আমরা আমাদের ইমিগ্রেশনের যদি আপনার বিভিন্ন কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ বেলাল দা। আমরা আমাদের ফেসবুকে আপনার লিংক দিয়ে দেবো। দর্শক, আপনারা দেখছিলেন দ্য ভিউজ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আলোচনা করব আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদের আবারও স্বাগত দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমনটা বিরতির আগে বলছিলাম, আমরা এই সেগমেন্টে আলোচনা করব আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে, তাদের সমস্যা বা তারা কি ধরনের সিচুয়েশন ফেস করছে ইউএসএতে, সেগুলো নিয়ে। সেই ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে আজ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন শাহরিয়ার আলম, এমলোটাস স্কুলের এজেন্ট, এবং জুলিয়াস সাং, ডিএসও, এমলোটাস ক্যারিয়ার স্কুল। শাহরিয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, এবং পাশাপাশি জুলিয়া, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you for inviting us. Thank you, Julia. You know that it's a very tough situation for you in USA or outside, everywhere in the world. You know, tariff or other problem. So, my first question: what type of rules as a student, international student, they follow to stay in USA safely? Sure. In order to stay legally and maintain their F1 status record, the student must have a academic improvement. They need to have good attendance. They need to have good grades, and make sure that they're always following the regulations set forth by the CVIS. Okay, so you say that any type of rules, regulation. So rules, regulation means they should like follow the immigration process or their studentship where they study in university. So is it very important for them to study here, not other thing? Yeah, they must maintain their attendance, like I said. At our school, they must have at least 80% of attendance, and all of the classes are in person. So they just have to make sure that they're following those rules. Attendance is number one.
Number two, they cannot work as F1 students. So, those two are most important regulations. Of course, there are many others, but those are probably one of the main things that we emphasize to all of our students. Yeah, this is very important. জুলিয়া শাহরিয়ার ভাই, আপনি শুনলেন জুলিয়া যেমনটা বললো, আপনি একটু খেতে আমাদের সঙ্গে ছিলেন যে একজন স্টুডেন্টকে এখন আসলে এই কঠিন সময়ে ইউএসএতে আসলে কি ধরনের জিনিসগুলো মেনটেন জুলিয়া বলেছে, তারপর আপনি যদি একটু ডিটেলস বলতেন যে যে জিনিসগুলো খুবই দরকার এখানে থাকার জন্য, বিশেষ করে নিরাপদে থাকার জন্য। ধন্যবাদ মিস্টার শান্ত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই মুহূর্তে যারা দর্শকরা এই অনুষ্ঠানটা উপভোগ করছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহরিয়ার এমলোডাস ক্যারিয়ার স্কুল থেকে। আসলে জুলিয়া যে ব্যাপারটা আসলে এমফাসাইজ করেছে যে বর্তমান পরিস্থিতিতে আসলে F1 স্টুডেন্টদের আসলে করণীয় কি। আসলে একজন F1 স্টুডেন্ট হিসেবে অবশ্যই তাদের প্রথম প্রায়োরিটি লিস্টে অবশ্যই থাকবে যে তাদের পড়ালেখাটার ক্ষেত্রে কি চলে আসে, অ্যাটেন্ডেন্স চলে আসে। জুলিয়া আরেকটা যেটা জিনিস বললো সেটা হচ্ছে গিয়ে কি F1 স্টুডেন্ট হিসেবে ওনারা কাজ করতে পারবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আবার কোনো একটা স্টুডেন্ট হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা সেটা তো আসলে রেগুলার বেসিস হয় না, বাট অ্যাটেন্ডেন্স মেনটেন করবে এবং ওনার পরীক্ষাগুলো ওনারা টাইমলি দিবে, এবং আর যেই নিয়ম বহির্ভূত যে জিনিসগুলোর কথা অলরেডি মেনশন করলাম, যে কাজ করার যে ব্যাপারগুলো সেইগুলো থেকে আসলে বিরত থাকবে F1 স্টুডেন্ট হিসেবে, তাহলে ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ফাইন। ধন্যবাদ শাহরিয়ার ভাই। Julia, so another question, we saw that a lot of student visa revoked by United States because there are social activities, there are other activities like protest or something we hear. So is it scaring for the student in here? So a lot of visas are getting revoked right now. Of course, that this administration is being more thorough in terms of anything that students do that they're not supposed to do under student visa. We tell all of our students the most important thing when they come to US to study at our school is to, like I said, maintain a good status. What does that mean? You being a good student, you must be enrolled full time as a student studying here. And then make sure that you're following all the rules that we are, relating to our students on behalf of USCIS, and you'll be fine. So if any student, United States revoke their visa, so they have any option for applying for re-entry or again like that, they're trying to continue their study. Is it possible or is stop over there? Sure. So that depends on the student's case. So depending on the termination reason, right? Like, was the student terminated because it was beyond their control, something they didn't have a control of? That situation, yes, you could apply for reinstatement. However, there are some cases where a student didn't attend just because they didn't want to attend. That is not beyond your control. You could have controlled that. So those students are not eligible for reinstatement. Currently, we are also reviewing a lot of reinstatement cases. And if the situation is something that you could have controlled, then we don't take them. Julia, on the line, one fan of you, so on the line, they want to ask something, maybe a student. So we listen them and then again come back you. দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম ভাইয়া, good evening everyone. ওয়ালাইকুম আসসালাম। I'm asking about my younger brother, so please just note it. It's really necessary, this question. So he's 15 years old, and he got a visitor visa, and from the high school they don't issue I-20. So what can he do to study in high school? He got a visitor visa. He's as a visitor, and I want to change his status to F1 status. So please answer this question, please. Okay. Thank you. That's all. Thank you. You will stay on the line. Julia, so you listen maybe that his younger brother getting visitor visa. He's 15 years old and now he wants to study in here. So is it possible to change his visitor visa to F1 visa? So in order to do change of status at our school or schools that are similar to us, the student must be at least 18 years old.
So if a student is below 18, excuse me, then they are not eligible to be admitted at our school. Therefore, they cannot do change of status. Any students that we accept as change of status are above 18 years old, and they must be clear why they want to change their status, right? When you came to USA, your intention was to tour the USA. Now you want to change that. So why do you want to change that? Currently, with this heightened situation, you must have a good proof, the reason why you want to change it, such as, for example, back in my home country, I was a accounting major, and I'm here in the USA. I want to, better my career goal, my academic goal. I want to go to a, master program in accounting. After I finish my accounting program, then I want to return to my country to have a better, a career opportunity. So something like this is something that we can review, of course, above 18 years old, but below that, unfortunately, right now, it's not possible. থ্যাংক ইউ ভেরি মাচ। শাহরিয়ার ভাই, একটু সংক্ষেপে যদি বলতেন, জুলিয়া যেমনটা বললো যে এটা সম্ভব, তবে তাকে 18 বছরের উপরে হতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের অ্যাম্বুলেন্স স্কুল কি সহায়তা করতে পারে কিনা? আচ্ছা, জুলিয়া যেটা বললো যে আসলে মানে চেঞ্জ অফ স্ট্যাটাস তো আসলে করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ অফ স্ট্যাটাস করার জন্য একজন স্টুডেন্ট 18 বছরের সময় দেখা যায় যে ওনার হাই স্কুল ডিপ্লোমাটা কমপ্লিট করে। তো আমাদের স্কুলের রিকোয়ারমেন্ট হচ্ছে কি হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। তো একটা স্টুডেন্ট যখন হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট থাকে তখনই সে তার চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য আমাদের স্কুলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তখন সেই ক্ষেত্রে ওনার যাবতীয় ডকুমেন্টস গুলো স্ক্রুটিনাইজ করে যখন আমাদের ডিও সেটা স্যাটিসফাই হবে, এবং ওনার রিজনটা কি, ধরেন উনি আসলে পড়ালেখা করতে যাচ্ছে সত্যি সত্যি, এবং ওনার মনে হয়েছে এই দেশের কালচার দেখে, এই দেশের এডুকেশন সিস্টেম দেখে ওনার হয়তো এখানে আসলে পড়তে ইচ্ছা হচ্ছে, বা এখানে হায়ার এডুকেশনটা ডেফিনেটলি বেনিফিশিয়াল হবে ওনার ক্যারিয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি ওনার চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য আসলে অ্যাপ্লাই করতে পারে আমাদের স্কুলে। জুলিয়া, how can your school to help like that, that lot of visitor, lot of immigrant or something, so how can your school to help them for studying like higher education, especially for language? So how can your school, like what type of documents they need for study in your school? So it depends on how students' status is. So, for example, if the student is a transfer student from another institution, then they'll need to provide us passport, visa. Also, they will need to provide some of the documents such as high school diploma, a minimum, and bank statement that they're able to sustain themselves financially. So those are some of the basic documents that we would require for students to enroll at our school. Thank you, Julia. We are very sorry for that. Today's time is very tight, so that's why maybe next time we wanna elaborate, explain about this matter. Thank you for coming our show. এবং শাহরিয়ার ভাই, আপনাকেও স্বাগত, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আসলে সময় আজকে খুবই কম, অন্য একদিন আরো বড় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাকে শান্ত ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য ভিউজ অনুষ্ঠান। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ট্রাভেল সহ ছাত্রছাত্রীদের এখানে থাকা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের ইনফরমেশন তুলে ধরতে। নিশ্চয়ই আপনাদের সেটি কাজে লাগবে। আগামীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।